বোঝাতে পেরেছি? জি। স্যার আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছি। আমার কাছে মনে হয় আমার কাছ থেকেও ভালোভাবে বুঝেছেন। তারপরেও যাই হোক, আপনাদের সৌজন্যে আরেকবারও বলি, তাহলে M1 তৈরি করার পর M1 থেকে একটা পিল ভিজাবো, ভিজায় সেটা নতুন শিশিতে দেব। সেখানে এক ফোঁটা কী দিব? পরিশ্রিত জল দেব। এই পরিশ্রিত জল দিয়ে ওই পিলটাকে গালাবো। ওই গালানো পিলের মধ্যে আমরা আবার নতুন করে 100 ফোঁটা রেকটিফাইড দেব। রেকটিফাইড দিয়ে 100টা ঝাঁকি দেব। 100টা ঝাঁকি। তারপরেও আপনাদেরকে বলি যে ধরেন আমি 100টা ঝাঁকি দিতে পারি নাই, হ্যাঁ আমার মনে একটা দুঃখ রয়ে গেছে না? হ্যাঁ, এবার আসেন আমি কিভাবে আমার যেখানে হ্যামার থাকবে না সেখানে আমি কিভাবে এই কাজটা করতে পারি। এই শিশুটাকে এইভাবে ধরবে, কোথায় রাখছি আমি? আমার ছোট আঙুলে। এটা ধরারও একটা টেকনিক আছে। হ্যাঁ, এই দেখছেন আমি কোথায় ধরছি? আমি চাপ দিছি উপর দিয়ে, শিশু করতেছে না কেন? কারণ আমি এটা ধরছি। এবার ধরে এই শিশুটাকে এবার 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমরা কয়টা ঝাঁকি দিব? 100টা ঝাঁকি দেওয়া পর্যন্ত এটা দ্বিতীয় শক্তিতে রূপান্তর হয়ে যায়। আপনার কাছে হেমান নেই, রুগী এসে বসে আছে, পরবর্তী ওষুধ কি করবেন? 50 ml ওরালাকে অর্ডার দিবেন নাকি নিজে চেষ্টা করবেন? নিজে চেষ্টা করতে হবে। তাহলে আপনার কাছে কিছুই নাই, কিন্তু হাত দুটো রয়ে গেছে না? বাস, আর কিছু লাগবে না। সেই জন্য আমি একটু আমার অনুষ্ঠানটা শুরুর আগে বলছিলাম, আমরা ডাক্তাররা মনে করি 50 ml খুবই সোজা, কঠিন। এই কঠিন মনে করে ডাক্তাররা কী করে 50 ml এর পাশে দিয়ে হাঁটে না। হ্যাঁ, এখন আজকে সকালে আমাকে আমার সাথে পাশ করছে স্যারের ছাত্ররা, রাধা গোস্বামী স্যারের ব্যক্তিগত পেশেন্ট। তো এখন মাঝে মাঝে ফোন টোন করে কথাবার্তা হলে আমি যে আপনার গ্রামে আপনার ওই বাড়িতেই একটা চেম্বার দিয়ে বসেন, আপনি কিছু বক্সটা নিয়ে সেখানে। তো আজকে আসছে ওই যে আমার এরকম একটা পেশেন্ট, মানে এই তার টিউমার হচ্ছে, তো টিউমারটা হচ্ছে নরম। তো সে কী করছে? বারবারিস দিছে। তো বারবারিস দেওয়াতে মনে হচ্ছে একটু কমে গেছে। তো আমাকে বলে এবার আমি এবার কী করবো? আচ্ছা এবার আপনি কী দিচ্ছেন? ওই আমি তো আপনার কাছ থেকে M3 আনছিলাম, M3 দিয়ে দিচ্ছি। আচ্ছা M4 দেন। ওই আমি M4 বানাইতে পারি না, সে পারবেন। তো আমি বললাম এইভাবে আপনি M4টা বানান। আপনাকে আমি বলার পরে আধা ঘন্টার সময় দেই, আধা ঘন্টা পরে আমি ফোন করবো, না হলে আপনি ফোন করেন। আপনি যদি রেডি করতে পারেন দেন আপনি ফোন করেন, আর যদি আপনি রেডি করতে না পারেন আমি আপনাকে আরেকবার শোনাই। তা যাই হোক, ভদ্র মহিলা আবার ফোন করছে, ফোন করে বলে দাদা আমি এইভাবে করেছি। ঠিক আছে, আর কোনো চিন্তা নাই, আপনি ওখান থেকে একটা পিল ভিজিয়ে আরেকটা নতুন শিশিতে দিয়ে দেন। হ্যাঁ, তাহলে কি হলো? তাকে বসুরহাট থেকে চট্টগ্রাম শহরে আসতে হইল না, অর্ডারও দিতে হইল না। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে আপনার পরবর্তী ওষুধ প্রক্রিয়ার কৌশল। তো ঠিক আছে, আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার আসেন আমি আমার বারবারিস বেলগারিস সরি যেকোনো একটা দেন, সমস্যা নেই। এটা আমার একদম খালি পেট, শুধু 8 দাগ পানি দেওয়া আছে, আমি পানিটা পুরাই দিয়ে আসছি। এখন আপনাদেরকে আমি এটা থেকে কীভাবে ডাক্তারদেরকে দিবেন। এখন এটা কি 4 আউন্স নাকি 2 আউন্স ব্যবহার করা যাবে না? আচ্ছা, এগুলো আসবে, আমি বলবো, এগুলো বলবো, অপেক্ষা করেন। এটা হচ্ছে একটা 4 আউন্সের শিশি, এটা 4 আউন্স, আর এটা হচ্ছে 1 আউন্স, আর মাঝখান দিয়ে আরেকটা আছে 2 আউন্সের, ডাক্তাররা ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে। তো যাই হোক, 4 আউন্সটা হলো স্ট্যান্ডার্ড, 4 আউন্সটা হলো স্ট্যান্ডার্ড। তো এবার আসেন আমি এই 4 আউন্সে একটা পিল দিব। তো একটা পিল দেওয়ার জন্য, যেহেতু আমার কাছে লিকুইড, আমার কাছে স্যার বলছিল এখানে 1 ফোঁটা দিলে 100 এটাকে 1 ফোঁটা দিয়ে এটাকে সবগুলাতে দিয়ে দিব। তো আসলে আমি এই ফিলটা নষ্ট করব না, সেই জন্য আমি আপনাদেরকে একটু অন্যভাবে দেখাই। আমি এখান থেকে একটা ফিল নিব,
আচ্ছা থাক না বলো হ্যাঁ আচ্ছা হ্যাঁ বললেন বললেন ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে 10 নম্বর পিল, এটা হচ্ছে 10 নম্বর পিল। এই একটা পিল আমি এখানে ঢেলেছি, একটা পিলকে এখান থেকে কট দিয়ে আমি কি করছি, সিক্ত করে পিলটা কোথায় দিছি, বোতলে দিছি। এবার বোতলে আমি 10 ফোঁটা 15 ফোঁটা আরএস দেব। এই হচ্ছে আমি কি করলাম, একটা পিল দিলাম। কয়টা পিল দিছি? একটা কাজ করবে না, বলবে হ্যাঁ এত সূক্ষ্ম আসলে কি কাজ করবে না, যে ওষুধ নাই। এটার ব্যাখ্যা দেবো, এটারও একটা ব্যাখ্যা দেবো, এটার সূর্যে নাই ব্যাখ্যা- এটারও একটা ব্যাখ্যা এটার দেবো, যে না, এটা স্যার ব্যাখ্যা দিবে। ইনশাআল্লাহ ব্যাখ্যা দেবো। হ্যাঁ। বসেন। আচ্ছা, তাহলে আমি একটা পিল ভিজেছি, একটা পিল ভিজে সেখানে একটা ফুটে একটা পিল দিছি, নাকি দুইটা দিছি, একটা দিছি, সাবধান, দুইটা দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, অ্যাপ্লিকেশন হতো আর কি। প্রশ্ন করার জন্য একটা সুযোগ দেবো, আর উনি বলে এবার আসেন, এবার আমি রুগীকে খাওয়াবো, তাহলে রুগীকে বলবো, এখানে লিখছি মিস্টার সেকান্দর, আমার আমার নাম লিখছি, চেম্বারের নাম লিখছি, ঠিকানা লিখছি, ফোন নাম্বার লিখছি, তারপরে 50 শতাধিক হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারক ও সরবরাহকারী সেটাও লিখছি, ক্রমিক নাম লিখছি, তারিখ লিখছি। তারিখ লিখে নাম হচ্ছে কি, রোগীর নাম হচ্ছে মিস্টার সেকান্দর, সেবনবিধি দিনে 2 বার সেব্য। হ্যাঁ, তারপরে প্রতিবার ওষুধ সেবনের পূর্বে অবশ্যই 10 বার ঝাঁকি দিবেন। কাকে দিবেন ঝাঁকি? বোতলের না রুগীকে? বোতলকে, ওষুধ তো খাবে রুগী। হ্যাঁ, রুগীকে না, বোতলকে ওর ঝাঁকি দিবেন। দেখেন আমার বাসায় কি পাই, রুগীকে ঝাঁকি দিয়েন না। তাহলে এবার আমরা কি করব, 10টা ঝাঁকি দিব সজোরে, তাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, অনেকে এরকম এরকম করে রুগীকে খাওয়াই দেয়। ডাক্তার, সে নিজেও ডাক্তার এরকম করে খাওয়াই দেয়। নো, এই 10টা ঝাঁকি দিবেন, 10টা ঝাঁকি দিবেন যাতে এখানে ফেনা উঠে। ফেনা যদি উঠে তাহলে মনে করবেন যে আপনার রেক্টিফায়ারটা ঠিক আছে। হ্যাঁ, রুগী কি আপনি এটা 10টা ঝাঁকি দিয়ে এখান থেকে কয় দাগ খাওয়াবেন? 1 দাগ খাওয়াবেন। তাহলে দিনে কয়বার খাবে? 2 বার খাবে। এখানে একটা কথা আছে, ডাইরেক্ট খাওয়া যাবে না। শুনেন, সবাই জেনে নেন, অর্গাননের 246 নম্বর সূত্র থেকে 271 নম্বর সূত্র পর্যন্ত খুব সুন্দর স্পষ্টভাবে আপনি বুঝের মতো করে ওখানে দেওয়া আছে। এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁকি তো দিবেনই, ঝাঁকি দেওয়ার পর বোতল থেকে ডাইরেক্ট ওষুধ খাওয়া নিষেধ। অর্গাননের বাসা, এখান থেকে 1 দাগ ওষুধ তার সমপরিমাণ, মানে এতটুকু পানি, তার সমপরিমাণ, অর্থাৎ 4 আউন্সের 4 ভাগের 3 ভাগ, 4 আউন্স শিশির 4 ভাগের 3 ভাগ, যতটুকু আপনি দাগাইছেন, এই এতটুকু পানি নিয়ে ওখান থেকে 1 দাগ ওষুধ দিয়ে এটাকে আবার কি করতে হবে, নাড়াচাড়া করতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া, উল্টো না, যেদিকে নাড়বেন একদিকেই। প্রথম যদি এদিকে নাড়েন এদিকেই, আর যদি এদিকে নাড়ান এদিকেই। এখান থেকে 1 দাগ ওষুধ ওখানে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওখান থেকে কি 1 চা চামচ বা 2 চা চামচ, রুগী যদি 1 চা চামচে সন্তুষ্ট না হয় 2 চা চামচ দেন, অথবা অর্ধেক খাইতে চায় খান। এটাই অর্গানন যা বলছে তা আপনাকে অনুকরণ করতে হবে। এর বাইরে যেটা একজনে প্রশ্ন করেছেন 2 আউন্স দিলে কি হবে, হবে না, কাজ হচ্ছে। আমি আপনাদেরকে একটা, এটা বন্ধ করেন, একটা আপনি নিয়েছেন যে পানিটুকু নিয়েছেন, এটার এই শিশির দৈর্ঘ্য প্রস্থ খেয়াল করেন, এই শিশির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা
দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস সব কিছু। আর এটার কি সমান? তাইলে এইটার জাকি, এটার জাকি আর এটার জাকির মধ্যে পার্থক্য আছে না? ফানিগুলোর আন্দোলন এখানে বেশি হচ্ছে না? যেখানে ফানির স্পিরিটের সাথে ফানির সাথে সংঘর্ষে, অণুর সাথে অনুসংঘর্ষে যে সাংঘর্ষিকতা সৃষ্টি হবে, সেটা কি এখানে বেশি হবে না? তাইলে এখানে কম হবে না? তাইলে ওষুধটা শক্তিকরণ কোথায় বেশি হচ্ছে? এখানে হচ্ছে। হ্যানিম্যান যেটা বলেছেন সেটাই সত্য। আরেকজনে প্রশ্ন করেছেন দুইটা ফিল করলে কেমন হবে? দুইটা ফিল করলে তো কাজ হবেই বলেছিলাম তো, কিন্তু আপনাকে একটা ফিল দেওয়ার জন্য বলা হয়েছে। একটা ফিল দিলে যে কাজটা হবে, দুইটা ফিল দিলে সেটা হবে না। আপনার উত্তর পেয়েছেন? কে প্রশ্নটা করেছেন? আপনি। একটা ফিল দেওয়ার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করে করতে হবে। এখন যারা ওনারা ওষুধ প্রস্তুত করেন, এই কর্কের ভিতরে, এই কর্কটা দেন না ওনারা, এখানে কর্কের ভিতরে আরেকটা কর্ক লাগান, যে কর্ক দিয়ে এইভাবে করলে একটা মাত্র ফিল বের হবে। এই ধরনের একটা সিস্টেম ওনারা তৈরি করেছেন, যাতে করে চিকিৎসকদের অসুবিধা না হয়। এই আরেকটা কথা, যখন আপনারা এই ওষুধটা তৈরি করবেন, এখান থেকে ফিল নেবেন, ওই পিঠে দেন, এইখান থেকে ফিল বাইর করবেন। ফিল মনে করেন লেগে গেছে, কিছুদিন পর আপনারা ফিলগুলোকে একটু কি করে দেবেন। এখন ঠান্ডা পড়তেছে, গরম পড়তেছে, ওষুধের গরম ঠান্ডা লাগতেছে না? এই গরম ঠান্ডা লাগার কারণে অনেক সময় লেগে কি হয়ে যায়, গলে যায় বা লেগে যায়। গলে গেলেও অনেকে বলে গলে গেলে ওষুধে কাজ হবে না, গলে গেলেই ওষুধে কাজ হয়। কিন্তু আপনি কাঠি যেটা ব্যবহার করবেন, সেই কাঠিতে একটি মাত্র ফিলের সমপরিমাণ নিয়ে আপনাকে ওখানে দিতে হবে। আরো একটা মনে করেন নষ্ট হয়েছে না বিশুদ্ধ আছে ওষুধ, সেটা কেমনে বুঝবেন? আমার চাইতে উনি ভালো বুঝবেন। এরপরও আমি যেটা জেনেছি সেটাই আপনাদেরকে বলি। যদি রঙের পরিবর্তন হয়ে যায়, যদি রঙের কালারের পরিবর্তন হয়ে যায়, তাহলে মনে করবেন ওষুধ ব্যবহার উপযোগী নয়। কিন্তু হ্যাঁ, কিছু ওষুধ হালকা হলদে আকার থাকে, আবার কিছু ওষুধ একেবারে কালো হয়ে যায়, আর কিছু ওষুধ গাঢ় হলুদ হয়ে যায়। গাঢ় হলুদটা ব্যবহার করবেন না, কালো হয়েছে যে সেটা ব্যবহার করবেন না। হালকা হানির চাইতে একটু করে গাঢ় অনেক ক্ষেত্রে থাকে, এটা ব্যবহার করলে অনেক সময় কাজ হয়েছে, আমি দেখেছি। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ডাইরেক্ট কালার যেটা পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে সেটা। আরেকটা, হ্যাঁ, কাঠি, আপনি যে কাঠি দিয়ে একবার ব্যবহার করে একটা ওষুধ ব্যবহার করেছেন, সেই কাঠিতে যেন আর ব্যবহার না করেন। না, একই ওষুধ নিতে পারবেন, কিন্তু কাঠি ওই কাঠি দিয়ে আরেকটা ওষুধ নেওয়া যাবে না। আপনারা শুনেন, এখানে পরমাণুর কোনো কাজ নয়, এখানে পরমাণুর কোনো কাজ নাই। পরমাণুর অনেক ঊর্ধ্বে কাজ। ইলেকট্রন, প্রোটন, বস্তু, পদার্থকে ভাঙলে অণু হয়, অণুকে ভাঙলে পরমাণু হয়, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হয়। এই 50 পদ্ধতির যে সিস্টেম আপনাদের এখানে, ঘর্ষণ, শাসন, মর্দন, এই কাজগুলো করতে হয়েছে। এই কাজগুলো ইলেকট্রন, প্রোটনের অনেক ঊর্ধ্বে কাজ, যেখানে বস্তুর কোনো অস্তিত্ব নাই। আপনি প্রশ্ন করছেন না? যেখানে বস্তু, মনে রাখবেন, বস্তু যেখানে ক্ষীণ হয়ে যায়, বস্তু যেখানে যত বেশি ক্ষীণ, শক্তি সেখানে তত বেশি। কি বলেছি? বস্তুর অস্তিত্ব যত কম, শক্তির অস্তিত্ব তত বেশি। আমাদের এই যে 1 ফুটা মাদার টিংচারের অস্তিত্ব, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে দেখেন, একটা মাত্র ফুটা, একটি মাত্র ফুটাকে 3 ঘন্টা ঘর্ষণ এবং মর্দন করে, শুধু 1 গ্রেনকে নয়, 100 গ্রেনকে নয়, 300 গ্রেন 3 ঘন্টা বিভিন্ন প্রক্রিয়ায় ঘর্ষণ এবং মর্দন করে আমরা ওখান থেকে একটি মাত্র ফুটা নিচ্ছি। সেই ফুটাটার নাম্বার অনুবাদ কত?
1:50 লক্ষ, 50 লক্ষ ভাগের এক ভাগ। সেই 50 লক্ষ ভাগের এক ভাগ থেকে 1 ফুটা ওষুধ নিয়ে আবার বিলের মধ্যে দিয়ে সেখান থেকে একটা বিল নিয়ে আমরা কাজ শুরু করতেছি। তাইলে এখানে বস্তুর অস্তিত্ব আছে? বস্তুর অস্তিত্ব আছে? বস্তুর অস্তিত্ব নাই। হোমিওপ্যাথিক ওষুধে শততমিক পদ্ধতিতে 30 পর্যন্ত বস্তুর অস্তিত্ব থাকে, এর পরের গুলো আর বস্তুর অস্তিত্ব থাকে না। এটাও জানিয়ে দিচ্ছি। এগুলো আপনারা পড়বেন। এগুলো না পড়লে কিভাবে খড়টা লাগাবেন, এই খড়, ওষুধের খড়, এই ওষুধে এই খড় যেটা লাগাইছেন এটা কেমনে লাগাবেন, এটা কিভাবে লাগাবেন, যাকে কিভাবে দেবেন, প্রত্যেকটা কাজ আপনাকে হ্যানিম্যান শিখিয়ে দিয়েছেন। সব কাজ হাত দিয়ে হবে না। এই জন্য কতগুলো যন্ত্র ব্যবহার করছেন দেখছেন। এই যন্ত্রগুলোর নামও আপনাদেরকে জানা থাকতে হবে, আপনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে। সুতরাং তাইলে আমি কি বলেছি, ডাইরেক্ট কোনো শিশি থেকে ওষুধ দেওয়া যাবে না। কি করবেন? তাইলে আমরা যে শিশির মধ্যে আমাদের চট্টগ্রামেও অনেক বড় বড় ডাক্তার হিসাবে আমরা এই ডায়াসে বসেন, ওনারা 1 গ্রামের শিশির মধ্যে 50 শতমিক পদ্ধতির একটা ফিল দিয়ে এটাকে 10 বার জাকি দিয়ে কাফিন করে ওষুধ খাওয়াচ্ছেন। ওনারা কাফিন করতেছেন। তাইলে দেখেন এই যে এই ওষুধটাকে আমি একটা বইতে পড়েছি 60 বার কাফিন করেছেন। কয়বার? 60 বার কাফিন করার পরও বলতেছেন রোগের বৃদ্ধি। তাইলে এখানে কি বস্তুর অস্তিত্ব আছে? তাইলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা শুধু হোমিওপ্যাথিক মেডিসিনগুলো শেখার জন্য উদ্গ্রীব থাকবেন। এটা উদ্গ্রীব হতেই হবে। আমাদেরকে বেশি বেশি মেডিসিন শিখতে হবে, বেশি বেশি মেডিসিনের মৌলিক কথাগুলো শিখতে হবে। মেডিসিনের উৎপত্তি কোথায় সেগুলো জানতে হবে। মেডিসিনের উৎপত্তি যদি জানেন, মনে করেন বিউহুরানা ওষুধটা তৈরি হয়েছে ব্যাংক থেকে, তাইলে আমরা বিউহুরানা কোন জায়গায় ব্যবহার করি, কোন ক্ষেত্রে ব্যবহার করি? বিউহুরানার উৎপত্তি ব্যাঙের বৈঠকটা কে ধরনের একটু দেখছেন? ব্যাঙের বৈঠকটার উপর ভিত্তি করে আপনি ওই ওষুধ থেকে যে মেডিসিন তৈরি হয়েছে সেই রোগীর কোন পজিশনে গিয়ে কি ধরনের অপরাধী হয় সেটা আপনারা বুঝতে পারবেন। ফালসিটিলার যখন এই ফুলটা দেখবেন, ফুলটা দেখলে ওই ফালসিটিলার গাছটা দেখলে একজন ফালসিটিলার রমণীর কথা মনে পড়বে। নাচ ভূমিকার এই গুঠা, এই জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন নাচ ভূমিকার রোগীর লক্ষণগুলো। উৎপত্তি কোথায়? ল্যাকেসিসের মেডিসিনের উৎপত্তি সাপ থেকে। সেই সাপের চরিত্রটা যখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, তাহলে ওই মেডিসিনটা সম্পর্কে আপনার ধারণা পরিপূর্ণ হবে না। তাহলে সেজন্য আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা মেডিসিন সম্পর্কে বেশি বেশি ধারণা রাখবেন ঠিক, কিন্তু এর সাইতে আরও বহুগুণে আপনাকে অর্গাননের ধারণা রাখতে হবে। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ যে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 50 সহস্রতমিক পদ্ধতির মেডিসিনের প্রয়োগের মাধ্যমে আদর্শ আরোগ্য নিশ্চিত করা। আরেকটা হচ্ছে আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক অর্গাননের 6ষ্ঠ সংস্করণ পড়ে ও শিখে অনুধাবন করে আমরা এটা বাস্তবায়ন করব। 50 সংস্করণ অর্গানন আমরা কলেজে, দুঃখজনক হলেও সত্য, আমার কলেজের যিনি শিক্ষিকা অধ্যক্ষ তিনি যে বললেন, আমি কোনোদিন দেখি নাই 14 বছরে। এটা দুঃখজনক, এটা আমি মনে করি আমার জন্য দুঃখজনক। 246 থেকে 71 নম্বর 72 নম্বর পর্যন্ত সূত্র কি চমৎকার করে সুন্দর করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটা কলেজে, সরকারি বলেন বেসরকারি বলেন, প্রতিটা কলেজে আমরা 6ষ্ঠ সংস্করণ পড়াই। 6ষ্ঠ সংস্করণ পড়ি, 6ষ্ঠ সংস্করণের পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট নিয়ে ডাক্তার নাম লিখতেছি, কিন্তু 6ষ্ঠ সংস্করণ আমরা কার্যক্ষেত্রে প্রয়োগ করি না।
এটা দুঃখজনক না? কোরআন পড়ি, হাদিস পড়ি, কিন্তু মাঠে ময়দানে গিয়ে আমরা বোমা মারতেছি। এগুলো কি কোরআনে আছে? আপনি বোমা মারবেন, মানুষ মারবেন? মাদার টিংসারের ব্যবহার কোন জায়গায় আছে? মাদার টিংসার যে আপনি রোগীকে ডাইরেক্ট খাওয়া দিচ্ছেন, মাদার টিংসার তো হোমিওপ্যাথিক ওষুধ নয়। মাদার টিংসার হোমিওপ্যাথিক মেডিসিন নয়। মাদার টিংসার হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি করার একটা উপাদান, ঠিক কিনা? খাওয়াই দিয়ে স্যার আমি বোঝাতে পেরেছি? আমার এই কথা এখানে কি হচ্ছে? ভিডিও হচ্ছে। এটা বুকে বল না থাকলে কিন্তু বলতে পারি নাই। কথা কি বলছি বুঝছেন? শুধু তাই নয়, আরও একটা কথা বলি। যারা শততমিক প্রক্রিয়ায় ওষুধ দেন, এই ধরনের শিশির মধ্যে টুক 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 করে অনেকগুলো ওষুধ দেয় না? অনেক ফুটা ওষুধ দেয় না? দেওয়ার পরে এগুলো এই ধরনের করে, এটা সকালে 10 ফুটা, সকালে 10 ভরে, দুপুরে 10 ভরে, রাত্রে 10 ভরে, এভাবে খান, বলে না? এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ ভুল। এটা দিস ইজ নট হোমিওপ্যাথিক মেডিসিন। এটা প্রক্রিয়া নয়। বলা হয়েছে এটা এইভাবে 1 ফুটা দিয়ে শততমিকে 200 দিয়ে এটাকে সিক্ত করেন, আর এখান থেকে একটা ফিল নিয়ে আরেকটা শিশির মধ্যে রেক্টিফাইড আরএস দিয়ে, রেক্টিফাইড স্প্রিট দিয়ে এটা একটা ফিল দেওয়ার জন্য বলা হয়েছে। দিয়ে সেটা 10 বার জাকি দিয়ে রুগীকে খাইতে দেয়। তো এই বড়ি খেয়ে রুগী ভালো হচ্ছে না? তাহলে রুগী ভালো হচ্ছে, কিন্তু রুগী ভালো হওয়ার নাম, রুগী ভালো হইলে কোরআন শরীফ হেফজখানায় ভরে হাফেজ হয়। একজন অমুসলিম হিন্দু যদি কোরআন শরীফ মুখস্থ করে তাকে হাফেজ বলা যাবে, কিন্তু একজন মাদ্রাসায় যিনি হেফজখানায় হুজুরের কাছে ঈমান নিয়ে, কোরআন শরীফে ঈমান নিয়ে যিনি মুসলমান হয়ে কোরআন শরীফ পড়ে হেফজ হয়েছেন, তার মতো কি উনি হবেন না? তাইলে উনিও তো মুখস্থ বলতে পারতেছেন। সারা পৃথিবীতে যারা গবেষণা করতেছেন অধিকাংশ মানুষ ওখানেও কিন্তু মুসলিম রয়েছেন, ইহুদি রয়েছেন, খ্রিস্টান রয়েছেন। কোরআন থেকে গবেষণা করে ওরা অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছেন। কিন্তু তাই বলে কি তিনি হাফিজ হয়ে গেছেন, ইমানদার হয়ে গেছেন? ইমান হচ্ছে পূর্ব শর্ত। ইমান লাগবে না? ঠিক এখানেও অর্গাননের উপর ভিত্তি করে অর্গাননে যা বলা হয়েছে সে অনুযায়ী আমাকে আমল করতে হবে। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করুন। একটা করে আমার প্রশ্ন যেটা অসমাপ্ত রইল, সেটা একটা বিল 1 ফোঁটা পানিতে গাড়াইছি, সেখান থেকে আমি 50% প্রত্যেকটা যদি হাফান শিশিতে দিয়ে ঝাঁকি দিয়ে খেতে দেই, তাইলে কি চলবে না? হ্যাঁ, আবার ঠিক। আরেকটা, এখান থেকে 1 আউন্সি শিশিতে যদি আমি ওই 1 বিলে যেটুকু গাড়াইছি, এখান থেকে যদি 4 ভাগের 1 ভাগ 1 আউন্সি শিশিতে দিয়া ওই নিয়ম মতো ঝাঁকি দিয়ে দেই, সেটা কি খাওয়ানো যাবে না? সেটার ব্যাখ্যা দেন। আপনার প্রশ্ন আমি বুঝি নাই। বুঝেছেন? হ্যাঁ? আমার নিয়ম হলো 4 আউন্স শিশিতে 1 পিল, হ্যাঁ। এক ফিল কত, এক ফিল বলেন না। হ্যাঁ, এটা কি যত বড় হোক না কেন, 1 পিল, এটা তো নিয়ম। হ্যাঁ। এই 1 পিল দিয়ে আমি নিয়ম মতো ঝাঁকি দিয়ে রুগীকে খাইতে দেবো। এখন আমার শিশির অভাব, আমার কাছে এখন 4 আউন্স শিশি নাই। হ্যাঁ, হয় হাফ আউন্স শিশি আমার কাছে আছে। হাফ আউন্স শিশিতে আমি 1 গ্রাম শিশিতে ওই পিলতে নিয়ে 1 ফোঁটা পানি দিয়ে ওইটাকে গালাইয়া হাফ আউন্স শিশির মধ্যে ওখান থেকে অর্ধেক দিয়া এই নিয়ম মতো যদি খেতে দেয়, এটা হবে কিনা? এবং হাফ আউন্স শিশিও নেই, আমার কাছে আছে 1 আউন্স শিশি। সেখানে আপনার আমি- কথা আমি বুঝতে পারছি। আপনার কথার উত্তর হচ্ছে প্রয়োজনে আইন মানে না। হ্যাঁ, প্রয়োজনে আইন মানে না। বসেন। হোমিওপ্যাথিক ওষুধের কোনো মেয়াদ নাই। হোমিওপ্যাথিক ওষুধ যদি প্রকৃতপক্ষে মাদার টিংচার তৈরি করার যে প্রক্রিয়া রয়েছে, উনি যে মাদার টিংচার, ডামিয়ানা মাদার টিংচার এনেছেন, এই ডামিয়ানা মাদার টিংচার তৈরি করার যে প্রক্রিয়া অর্গাননে বলে দিয়েছেন, সেই প্রক্রিয়ায় যদি মাদার টিংচার তৈরি করা হয়, কিয়ামত পর্যন্ত সেই ওষুধ আর কি হবে না, নষ্ট হবে না। আর কোনো প্রশ্ন? আমি তো আপনাকে বলে দিচ্ছি, অর্গানন আপনাকে চোখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে সব বুঝে দিচ্ছে। অর্গানন পড়েন, প্রত্যেকে গাছ সংগ্রহ করবেন,
দেশ থেকে নেবেন না বিদেশ থেকে আনবেন, দেশি গাছ থেকে বানাবেন না বিদেশ থেকে বানাবেন, গাছ কি কোনো গজায় রাখবেন নাকি পানিতে ডুবাই রাখবেন, নাকি কাঁচা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এখন নিয়ে যে গাছ থেকে ওষুধ তৈরি করবেন, নাকি কতদিন পরে পানির ভিতরে ডুবাই রাখি অথবা ইয়া করে রাখবেন, এগুলো অর্গাননে সব দেওয়া আছে, বলে দেওয়া আছে। অর্গানন করলে আপনি আপনার দিল এটা এমন পরিষ্কার হবে এবং এত বেশি উদার হবে, এত বেশি আলোকিত হবেন, আপনি হোমিওপ্যাথি ছাড়া পৃথিবীতে আর কিছু বুঝবেন না। আপনি যত অর্গানন করবেন, অর্গাননকে যত বেশি আয়ত্ত করার চেষ্টা করবেন, তত বেশি আমি মনে করব হ্যানিম্যান যেভাবে বলেছেন আমি সৃষ্টিকর্তার কাছাকাছি অবস্থান করেছি। তার মানে হচ্ছে অর্গাননকে আপনি যত বেশি আয়ত্ত করবেন, যত বেশি পড়বেন, যত বোঝার চেষ্টা করবেন, তত বেশি আপনি নিকটবর্তী হবেন, জ্ঞানী হবেন। বলেন। একজন 103 ডিগ্রি জ্বরের রোগীকে আমার ওষুধ দিতে আছে, শততমিকও আছে, 50 মিলিসিমেলও আছে। জি। হঠাৎ করে আমার লাগতেছে কিন্তু জ্বরটা তাড়াতাড়ি পড়ে যাওয়ার জন্য। জি। কোনটাতে কাজ বেশি করবে, শততমিক না 50 মিলিসিমেল? আমি বলবো 50 সহস্রতমিক পদ্ধতির মেডিসিনটা দিয়ে, 50 সহস্রতমিক পদ্ধতির মেডিসিন যদি উনি যেভাবে তৈরি করেছেন বা অর্গানন যেভাবে তৈরি করার জন্য বলেছেন, সেভাবে যদি তৈরিকৃত কোনো ওষুধ পান, একটা বিল এভাবে দেওয়ার পর ঘন খাইতে দেন। যদি গায়ের জ্বর বেশি হয় তাকে, এবং রোগীর জীবনী শক্তি, বয়স, ওষুধ প্রয়োগের ক্ষেত্রে রোগীর জীবনী শক্তি, রোগীর বয়স, এগুলো খেয়াল রাখতে হবে। রোগীর জীবনী শক্তি এবং বয়সের দিকে খেয়াল করে আপনি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর খাওয়াইতে পারবেন। কিন্তু শততমিক পদ্ধতির সে মেডিসিন ওভাবে খাওয়ানো যাবে না। আরেকটা মনে রাখবেন, 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ আপনার কাছে নাই, শততমিকের ওষুধ আছে। কিন্তু শততমিকের ওষুধ একই রোগীর ক্ষেত্রে বড় পাওয়ারের ওষুধ দেওয়াটা নিষেধ, দিলে রোগ বেড়ে যাবে, রোগ বেড়ে গেলে আপনার বদনাম হবে। সেই জন্য এটা সূক্ষ্ম পাওয়ার, অর্থাৎ 3, 6, 12, 30, সর্বনিম্ন 200-এর নিচে ওষুধ দেওয়াটাই উত্তম। আপনার উত্তর পেয়েছেন? বলেন। বলেন। আমরা নবাগতদেরকে খুঁজতেছি। উনি দশমিক করেন নাই, উনি শততমিক করেছেন। এর মধ্যে এর কারণ হচ্ছে শততমিক প্রক্রিয়ার চিকিৎসা পদ্ধতি করতে গিয়ে, অর্থাৎ আমি সূচনাতেই বলে দিয়েছি, অর্গানন 6 বার সংস্করণ হয়েছে। কেন 6 বার সংস্করণ করেছেন? এমন অনেকও সময় গেছেন উনি দশমিক পদ্ধতির ওষুধ উনি নিজে তৈরি করেন না, কিন্তু ব্যবহার করেছেন। কথা বুঝতে পেরেছেন? এবং অনেক ক্ষেত্রে উনি মাদার টিংচারও ব্যবহার করেছেন প্রথম সময়ে। এগুলো অর্গাননে লেখা আছে। তাইলে দেওয়ার পর দেখা গেছে ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আরোগ্যের ক্ষেত্রে বিভিন্ন যে জটিলতা, সেই জটিলতাগুলো দূর করার জন্য উনি প্রত্যেকটা সংস্করণের নির্দিষ্ট একটা সময় অতিক্রম করেছেন। কথা বুঝতে পারছেন? এই সময় পর্যন্ত প্রথম সংস্করণের পর তিনি প্রায় 1810 থেকে 1814 সাল পর্যন্ত, তাহলে 5 বছর এটা নিয়ে গবেষণা করেছেন। এইভাবে করতে করতে 1842 সাল পর্যন্ত, তাহলে প্রত্যেকটা সংস্করণ করার পর উনি রোগী ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছেন। করতে করতে যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো দূর করে পঞ্চম সংস্করণ বাতিল করে তিনি ষষ্ঠ সংস্করণকে পরিপূর্ণ পদ্ধতি অর্গাননের পরিপূর্ণতা দিয়েছেন এবং এই 50 সহস্রতমিক পদ্ধতিকে বলেছেন কি? পরিপূর্ণ পদ্ধতি। কি পদ্ধতি? পরিপূর্ণ এবং সাকসেসফুল। কথা বুঝতে পারছেন? না, শততমিকের পরে হচ্ছে, শততমিক হচ্ছে পঞ্চম সংস্করণ পর্যন্ত। ষষ্ঠ সংস্করণে এই 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ তিনি প্রয়োগ করেছেন, কারণ পঞ্চম সংস্করণ পর্যন্ত তিনি ওই 50 শততমিকের ওষুধ প্রয়োগ করতে গিয়ে বিভিন্ন জটিলতায় তিনি
সম্মুখীন হয়েছেন। এই জটিলতাগুলোর পরিপূর্ণ দূরীকরণের লক্ষ্যে এই 50 সহস্রতমিক পদ্ধতি তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। ধন্যবাদ। আপনি নাস্তা করেন। বাংলাদেশ মজদুর পরিষদ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকে হাতে কলমে শিক্ষা ক্লাসে উপস্থিত আজকে অনুষ্ঠান সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং প্রমুখ ডাক্তার মাহিমুদ হাসান আলম। এই পর্যন্ত যে প্রশ্নগুলো করেছেন আমার সরকারি স্যার সুন্দরভাবে উত্তর দিয়েছে। আমি যে কথাগুলো বলবো এবং কয়েকটা এক দুটা রোগীর ব্যাপারে বলবো, সেই ক্ষেত্রে উত্তরগুলো চলে আসবে। যেহেতু কারণ 50 সহস্রতমিক মেডিসিনে আমি 99% 50 সহস্রতমিক মেডিসিনের চিকিৎসা করি। 0.1% যেটা সহস্রতমিক, যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ডোজ দিতে হচ্ছে, একটা রিক্সাওয়ালা আসছে অথবা একটা আসছে, তাকে 50 সহস্রতমিক শেখাতে পারবে না। তাকে যদি আমি 200 একটা ডোজ দিই, সেখানে কিন্তু সিঙ্গেল ডোজ ইউজ করি আমরা। সিঙ্গেল ডোজটা কিভাবে করি সেটা বলে দিই। অনেকে 200, অনেক ডাক্তার দেখেছে 200 সকালে এক টিউব, দুপুরে একটা, বিকালে এক টিউব। এর চাইতে যদি আপনি একটা 1 গ্রাম শিশিতে এক ফোঁটা দিয়ে, এক ফোঁটা সর্বোচ্চ এক ফোঁটা দিয়ে চাকি দিয়ে সেটা 2 ভাগ করে বলেন 2 দিন সকালে খালি পেটে খাবেন, এক সপ্তাহ পরে আপনার কাছে আসতে বলবেন, তারপরে সেই রোগ এক সপ্তাহ পরে কি হলো, সিঙ্গেল ডোজ। তারপর আসেন এই যে 50 সহস্রতমিক চিকিৎসা আমার লাইফে আমি যে রোগীগুলো প্রয়োগ করি, যেমন চর্মক্ষেত্রের রোগী, চুলকানির যে রোগীগুলো আসে, চর্ম যে রোগীগুলো আসে, সেগুলোকে আমি যে প্রথম রোগী যখন আসে, ওই রাজবাবু একটা কথা বলছেন যে রোগীরা খাইতে চায় না। আমার যতগুলো রোগী আছে, উনি যে জাকিটা দেখাচ্ছেন, প্রত্যেকটা রোগী জাকিয়ে শিখে গেছে। প্রথমে আমি জাকিয়ে শিখাই। জাকিটা কি শিশি কিভাবে ধরবেন, কারণ শিশিকে জাকি দিয়ে আপনার হাত কেটে যাবে। তো আপনার শিশিটা না, আপনার জাকিটা হাতের মধ্যে জাকি দিয়ে দেখবেন যে শিশিতে দেওয়ার পর আমি চর্ম রোগের যে রোগীগুলো আসে 3য় গ্লাস থেকে দেই। 3য় গ্লাসে আমি 3য় গ্লাসের নিচে কাউকে দিয়ে যাবে, আর্সেনিক, ন্যাট্রামিওর, সালফার, এই ধরনের যে মেডিসিন গুলো আসে 3য় গ্লাস থেকে। 3য় গ্লাস হলো আমরা যে পানি খাই গ্লাসে, এক গ্লাস পানিতে এক টিউব দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে, 10টা জাকি দিয়ে ওখানে এক টিউব দিবি, ভালো করে নেড়ে ওখান থেকে 4 ভাগের 1 ভাগ পানি রেখে 3 ভাগ পানি ফেলে দিবে, দিয়ে আবার পানি মিক্স করবে, নাড়বে 2য় গ্লাস, নাড়ার পর সেখানে আবার 4 ভাগের 1 ভাগ পানি 3 ভাগ পানি ফেলে দিবে, আবার পানি মিক্স করবে, সেটা হলো 3য় গ্লাস। আমার চর্ম 3য় গ্লাস থেকে দেওয়ার পরে অ্যাগ্রাভেশন হয়েছে, চুলকানো একবার, দিনে একবার আর্সেনিক। 3য় গ্লাস থেকে দিনে একবার যে সকালে খাওয়ার পরে পরের দিন বলতেছে আমার তো সম্পূর্ণ শরীর অস্থির হয়ে যাচ্ছে এবং চুলকানো সব উঠে গেছে। তখন যেটা করছি আমি, সেটা হলো তাকে 4র্থ গ্লাস থেকে, যেখানে 5 চামচ ছিলাম সেখানে 4র্থ গ্লাসে 2 চামচ দেওয়ার পরে এরপরের দিন থেকে তার কমা শুরু হয়ে গেছে। আল্লাহর মতো সেই রোগীটা সেটা মেডিকেল থেকে ফেরত, এমন ছিল মেডিকেলের নার্স, ফেরত না শুধু মেডিকেলের নার্স, সে হোমিও চিকিৎসাকে, হোমিও মেডিসিন বলতে তার বিশ্বাস ছিল না, সে নিয়ে আসছিল তার ছোট বোনকে। ছোট বোনের এখানে তাও ছিল, যে মেয়ে বাসিতে পরে নেকাব করে না, সে শুধু ওই দাউদগুলো টাকার জন্য নেকাব দিয়ে আসছে। ন্যাট্রামিওর রোগী ছিল সে, সেই রোগীটা ছিল ন্যাট্রামিওর। 2 থেকে 2, 3, 4, 5 4টা পাওয়ার দেওয়ার পরে যখন 4টা পাওয়ার শেষ করে আসছে এক সপ্তাহ পরে, তখন তার 90% কিউ। এবং এটা দেখার পরে ওই যে নার্স, সে বলতেছে আমি অনেকদিন ধরে চর্মরোগের জন্য চিকিৎসা, পুরো শরীরে বাইরে। তা আমি বললাম যে আপনি যদি চর্মরোগের, আপনি যেহেতু মলম মারছেন এবং সামনে, সেহেতু যদি হোমিও খান, সেক্ষেত্রে আমি কিন্তু রোগীকে আবার একটা ওনাকে একটু ক্লিয়ার করছি, কারণ দেখা যাচ্ছে চর্মরোগ অনেক সময় আবার একটু এদিকে থেকে বেড়ে যায়, কারণ সবার শরীরে কিন্তু সমান পাওয়ার ম্যাচিং হয় না। তো আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, কারণ তখন আমি বললাম যে আপনি মোটামুটি 3-4 দিন ছুটি নিতে পারলে তখন আসিয়েন। করোনার সময় 1 সপ্তাহ ডিউটি করতো, 2 সপ্তাহ রেস্টে থাকতো। ওই সময় আসছে ওই আসলে যেটা হলো সেই রোগী, এবং আল্লাহর মতে 15 দিন পর সেই রোগী সুস্থ। এখন তার যত ফ্যামিলির, ওর মেয়ে, উনি এবং যত আছে সবাই হোমিও। এটা হলো 50 হাজারের খেলা। যেমন মাঝখানে একটা রোগী তো আমার কাছে আসে নাই, আমার পরিচিত আমার ফ্রেন্ডের ছোট বোন আমার চেম্বারের সামনে দিয়ে ঘুরতে গেছে, 2 বাবু সহ ঘুরে যাওয়ার সময় আমাকে দেখে ঢুকছে, কারণ তখন ছোট ছিল, তখন থেকে আমাদের সাথে ঢুকছে। ঢোকার পরে দেখলাম তার হাতের এই আঙ্গুলের মধ্যে কাপড় পেঁচানো, আঙ্গুলের মধ্যে কি কাপড় পেঁচানো। তখন আমি বললাম তোমার হাতে কাপড় পেঁচানো কেন?
সবাই এখানে আঙ্গুলের নখের নিচে একটা টিউমার হয়েছে, নখের নিচে টিউমার, তো কি করতেছে? এমআরআই করছি, কি বলছে? অপারেশন করতে হবে। বেশি দিন এই মাসখানিক আগের কথা, অপারেশন করতে হবে। আমি বললাম খুলে তো দেখি, খুলছে, খোলার পরে ব্যথা পাবো। স্যারকে আবার ভিজানো শুক না, কাছে আর একশো জানো যে যদি খোলা রাখি তাহলে ব্যথাটা বাড়ে, অত পানি লাগলে ব্যথা বাড়ে। যেহেতু নখের নিচে গরমে উপশম এবং আরো কিছু লক্ষণ নিয়ে আমি বললাম ঠিক আছে বসো। বসে আমি মেডিসিন রেডি করলাম, হাইপেরিগাম M1 রেডি করে আমি ওখানে কাপিং করে তাকে মধ্যে 1 কিলো মুখে খাওয়াই দিয়ে বললো একটু বসো, একটু বসে বসে খোঁজ খবর নিচ্ছি যে আমার এটা কত টাকা নিয়েছিল। 9,000 টাকা। আমি অপারেশন করতে কত নিবে? আরো 7-8,000 টাকা নিবে। 3 মিনিট পরে সে হাতে চাপতেছে। সত্য কথা, এখানে মিথ্যা বলার কিছু নেই। 50 জনের ভেজিক। সে কিছুক্ষণ পরে কি আঙ্গুলে চাপ করলো, ভাইয়ের ব্যথা তো কমে গেছে। তখন তাকে এর সাথে আরেকটা পাওয়ার দিয়ে পাঠিয়ে দিলাম। সেই রোগী এখন আমার পেশেন্ট, এখন প্রায় 60% কিউর, কিন্তু তারা অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হলো 50-70 খেলা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের 3টা বিষয় মনে রাখতে হবে। একটা হলো রোগী, ডাক্তার, মেডিসিন। রোগী, ডাক্তার, মেডিসিন। আমি ডাক্তার হিসেবে ভালো, রোগী রিভিউ নিলাম, রোগীও সত্য বললো, কিন্তু মেডিসিনের প্রবলেম আছে। দোষটা কার হবে? আমার হবে। তাহলে সেই ক্ষেত্রে মেডিসিন দেখে শুনে প্রতিষ্ঠানের খোঁজ খবর নিয়ে মেডিসিন নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো মেডিসিন ওকে, রোগীর কথাও ঠিক আছে, রোগীর উপর ঠিক আছে, কিন্তু আমি মেডিসিন সিলেকশন করতে পারলাম না, তাও ওষুধে কি কাজ করবে না, সেক্ষেত্রে আমার ব্যর্থতা। কিন্তু টোটালি এটা আমার ব্যর্থতা, সব মিলে আমার ব্যর্থতা। দ্বিতীয়ত হলো ওষুধ ঠিক আছে, আমিও ঠিক আছি, কিন্তু রোগী ঠিক নাই। রোগীকে জিজ্ঞেস করলেন ঠান্ডা দিলে ভালো লাগে না গরম দিলে ভালো লাগে? রোগী বললো গরমে ভালো লাগে, কিন্তু আসলে রোগীটা হলো ঠান্ডা দিলে ভালো লাগে। গরম কত? রোগীকে জিজ্ঞেস করে মানে আপনি রোগী রিপোর্ট নেওয়ার সময় রোগীটা জানতে চাইলেন আপনার পছন্দ কি, সে জাল বেশি খায়, কিন্তু আপনাকে বললো যে না আমি জাল পছন্দ, আমার মিষ্টি প্রিয়। মিষ্টি প্রিয় আর জাল প্রিয় দুটার মধ্যে অনেক মেডিসিন ডিফারেন্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের রোগী, ডাক্তার এবং মেডিসিন 3টাকে হাতে রাখতে হবে। এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। এখন আমি যদি নিজে বিশ্বাস না করি হোমিওপ্যাথি, তাহলে কখনো আমি যদি নিজেকে বলি যে একটা পিল দিয়ে কাজ হবে কিনা, এই সন্দেহটা যখন আমার মধ্যে আসবে তখন সেটা কিন্তু কাজ করবে না। কিন্তু আমরা 3য় গ্লাস থেকে দেওয়ার পরেও রোগীকে বলে দিই কোনো কারণে যদি একটু বেড়ে যায় আমাকে কল দিবেন, যার 4য় গ্লাস থেকে বলে দিতে পারি। নর্মালি 2য় গ্লাস থেকে ওষুধগুলো ইউজ করে, আর কিছু কিছু ওষুধ আছে যেগুলো সেগুলো প্রথম গ্লাস থেকে। এটা কাপিং থেকে এরকম ওষুধ হচ্ছে স্যার যেটা বলছেন, রোগীর অবস্থা বুঝে, রোগীর বয়স, রোগীর রোগ কেমন কি অবস্থা, সেগুলো সব মিলায় তারপর কাপিংটা আসে। 50 মেডিসিনের সবচেয়ে যেটা নতুন চিকিৎসকদের জন্য, অনেকে বলে 50 ওষুধ শুধু যারা বয়স্ক, যারা বেশি জানে তারাই ব্যবহার করবে। নতুন চিকিৎসকদের জন্য কেন প্রয়োজন? আপনি একটা ওষুধ দিলেন, যেহেতু নতুনদের ওষুধ সিলেকশনে ভুল হয়, আপনি একটা ওষুধ দিলেন, দেওয়ার পরে কোনো কারণে দেখলেন যে ওষুধ তাকে একবার খাওয়ার পরে দেখেন ওষুধ সিলেকশন আপনার ভুল, তখন কি করবেন? সচেতনকে যদি হয় আগে ক্রিয়ানুসার খাওয়াতে হবে, তারপর আমরা ওষুধে যেতে হবে। কিন্তু 50 হলো শুধুমাত্র যে শত্রুতামূলক যে ওষুধগুলো, শত্রুতামূলক ওষুধগুলো ছাড়া, যেমন রাষ্ট্রস্তর এপিএস, এই ধরনের যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো ছাড়া যদি অন্য কোনো ওষুধ হয়, আপনি 2য় রোগীলিপিতে সেকেন্ড টেস্টিং এ আপনি ওষুধ চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটা হলো নতুনদের জন্য সবচেয়ে সুবিধা। এবং ম্যাজিক, শততবিকে আমি ম্যাজিক দেখাতে পারি, আমরা সার সহ যারা 50 মেডিসিন ইউজ করে, আপনাদের সবাই একুয়েট রোগী যেগুলো আসে, জ্বর নিয়ে, ব্যথা নিয়ে, পাইলসের ব্যথা নিয়ে আসে, আমি যত যাদের কাছে গেছি এবং আমি নিজেও ওষুধ সিলেকশন করে আগে থেকে ওষুধ খাওয়া বসায় রাখি, 5 মিনিট বসে থাকেন, ব্যথা কমে কিনা দেখেন। ব্যথা কমছে, আপনার ওষুধ সিলেকশন 100%, এরপর খাওয়ার দিয়ে রোগীগুলো দিয়ে করেন। এই রোগী এখানে বসে যখন ব্যথা কমবে, তার আপনার প্রতি তার 90% বিশ্বাস অর্জন হবে, এবং এই বিশ্বাসটাই হলো হোমিওপ্যাথির শক্তি। আর ডাক্তারের প্রতি যদি রোগীর বিশ্বাস জন্মায়, সেই রোগী সুস্থ হবে। আর ডাক্তারের প্রতি যদি রোগীর বিশ্বাস না থাকে, তার ওষুধের প্রতি বিশ্বাস হবে না, সে সুস্থ হবে। এটাই হলো বাস্তবতা। না হলে আমরা যে ওষুধ দিই ওই সব, আমি তো জানি, আমার মনে হয়
আমি যেটা মনে হয় এলাকায় গেলে বিভিন্ন জায়গায় গেলে আমরা ডাক্তাররা রোগী ধরে রাখার জন্য কোনো সৃষ্টি করি, আমরা যারা শততম ইউজ করি এবং 4-5টা ওষুধ ইউজ করি। আমি যে একটা আমার গবেষণা থেকে জানি না কতটা সত্য, ছাড়ের আলোচনায় আমারটা যদি ভুল হয় বলে দিবেন। একটা রোগী আসার পরে আপনি রোগীটা হলো জ্বরের রোগী, আপনি এমন ডাক্তার একটা মেশিন সিলেকশন করতে পারেন না, আপনি 2টা সিলেকশন করলেন, ব্রায়োনিয়া এবং জালসিমিয়াম। সকালে জালসিমিয়াম দিলেন, বিকালে ব্রায়োনিয়া দিলেন। জালসিমিয়াম ব্রায়োনিয়া রোগী আলাদা লক্ষণ, রোগীটা হচ্ছে জালসিমিয়াম। তো জালসিমিয়াম রোগীর রোগ লক্ষণে কাজ করছে, কিন্তু ওষুধের একটা শক্তি আছে না, সে ওষুধ কি করবে, বসে থাকবে? সে নতুন লক্ষণ সৃষ্টি করবে না। জ্বর ভালো হলো, 1 সপ্তাহ পরে সেই রোগীটা কোষ্ঠকাঠিন্য অন্যান্য প্রবলেম নিয়ে আসবে আপনার কাছে, কারণ ব্রায়োনিয়া লক্ষণ তার মধ্যে সৃষ্টি হবে। এটা আমার অবজারভেশন, মানে আমার একান্ত চিন্তা ভাবনা, এটা কতটুকু সত্য। হ্যাঁ, এ তো অর্গানের বিরোধী কথা। একসাথে সকালে ক্যালসিয়াম রাতে ব্রায়োনিয়া, ওইটাই বলতে পারি, এটা তো অর্গান বিরোধী। একটা অর্গান বিরোধী, 2টা ওষুধ দেওয়া যাবে না। আরেকটা 2টা ওষুধ দিয়ে আপনি রোগীটাকে রোগ সৃষ্টি করে দিলেন, যাতে রোগীটা দ্বিতীয়বার কোষ্ঠকাঠিন্য নিয়ে আপনার কাছে আসে। কারণ জ্যালসিমিয়ামের রোগী সুস্থ হবে, কিন্তু ব্রায়োনিয়া তার রোগ লক্ষণ সৃষ্টি করবে। সেই রোগ লক্ষণ যখন সৃষ্টি হবে, সেই রোগ নিয়ে আপনার কাছে আসবে। আপনি এমন ডাক্তার, আমি এমন ডাক্তার, সেটাও বুঝলাম না যে আমি তাকে নতুন করে রোগ সৃষ্টি করে দিলাম। তখন যখন ব্রায়োনিয়া আসলো, তখন আমি ব্রায়োনিয়া দিলাম, তার সাথে আরেকটা মেডিসিন দিলাম, 2টা মেডিসিন। অনেক ডাক্তার দিয়েছে, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। 1 নম্বর থেকে সকালে খাবেন, 2 নম্বর থেকে বিকালে খাবেন, 3 নম্বর থেকে রাতে খাবেন। মাদার, ফাইল, প্যাটার্ন, আমার চেম্বার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, টেক্সটাইল আমার চেম্বারে এসে দেখবেন। আমার চেম্বারটা একটু দেখে যাবেন, চেম্বারে কি আছে। যারা গেছেন, সাধুগুরু গেছেন, যারা গেছেন তারা দেখছেন, ঠিক আছে? এটা নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি যদি বিশ্বাস রাখেন, তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক রাস্তায় পরিচালিত করবে এবং আপনার দ্বারা রোগী উপকৃত হবে, দেশ উপকৃত হবে, হুমকি উপকৃত হবে। যদি নিজের প্রতি দান্দা থাকে যে আমি প্যাটার্ন বিক্রি করি, আমি একটা ফাইল দিয়ে কয় টাকা নিব, প্যাটার্ন ফাইল বড় বড় ফাইল দিয়ে 1000-1200 টাকা পকেট, একটা রোগী 1000-1200 টাকা। এর মধ্যে 5টা রোগী দিনে আসে 2000 করে এলে একদিনে বড় লোক। এই সুযোগ হাতছাড়া কে করে? আর প্যাটার্ন যারা আসে, তা আমার চেম্বারে যখন প্রথম প্যাটার্ন নিয়ে আসছে, এসব বিভিন্ন দেখাচ্ছে, আমি বলেন আমি প্যাটার্ন ব্যবহার করি না এবং ভবিষ্যতে করবো না। আমাকে লোক জায়গায়, আমি তাকে প্রথম যেটা বলছি, দেখেন আমি এই চেম্বার থেকে টাকা নিয়ে আমার সংসার চালাতে হবে, সেটা আমার মেমোরিতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক অন্য জায়গায় দিয়ে দিয়েছে, সেখান থেকে আমার রিজিক চলে, এটা দ্বারা আমি হোমিওপ্যাথি করতেছি শুধুমাত্র আমার এখন প্র্যাকটিস করে নিজেকে শেখার জন্য, এবং যাতে আমার দ্বারা উপকৃত হয়। আমার এই প্যাটার্ন বিক্রি করে এই চেম্বার থেকে ওর টাকা নিয়ে আমার সংসার চালানোর প্রয়োজন নেই। এরপর থেকে সেই প্যাটার্ন ব্যবসায় আর আমার চেম্বারে একবার আসে না। সেটা নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, রোগীকে অবজারভেশন করতে হবে, রোগীলিপি সঠিকভাবে নিতে হবে। এরপর কতগুলো রোগীলিপি নেবেন, মাথা থেকে পা পর্যন্ত যখন শুরু করবেন, অটোমেটিক আপনার 2-3টা মেডিসিন চলে আসবে। 3টা মেডিসিন থেকে যেটা ফার্স্ট গ্রেডের, মানে বেশি লক্ষণ কভার করবে, সেই মেডিসিন দিয়ে আপনি শুরু করেন না। সেটা শুরু করার পর দ্বিতীয় পর্যায়ে আরেকটা মেডিসিন, তৃতীয় পর্যায়ে, বিশেষ করে ক্রনিক রোগীগুলো এক মেডিসিনে হয় না, 3-4টা মেডিসিন আসে, একটার পর একটা পর্যায়ক্রমে আসে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে রোগীর যদি সমস্যা হলো, আমরা নিজেরা পড়ালেখা করি না। আমার মোবাইলটা যদি দেখেন, মোবাইলে এখনো মিনিমাম 30 থেকে 40টা মেডিসিনের ছবি তোলা আছে। আমার অফিসে 2টা মেডিকেল আমার ডায়ারে আছে। এটা বলার জন্য, কারণ এটা বলছি এই জন্য যাতে আপনারা পরবর্তী আগ্রহ, আমার আমি আমাকে